1975 সালের 15ই আগস্ট বিদেশে থাকায় প্রাণে বেঁচে যাওয়া শেখ হাসিনা 6 বছর নির্বাসনে কাটিয়ে নিজ জীবনের ঝুঁকি নিয়ে 1981 সালের 17ই মে 2 শিশু সন্তানকে বোনের কাছে রেখে আওয়ামী লীগের হাল ধরতে দেশে ফিরে এসেছিলেন। বঙ্গবন্ধু হত্যার পর থেকেই নানা ঘাত প্রতিঘাত ও ষড়যন্ত্রে পর্যুদস্ত বিভক্ত আওয়ামী লীগ 1981 সালের ফেব্রুয়ারিতে দল টেকাতে শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে দলের সভাপতি ঘোষণা করে। ওই ঘোষণাতেই সারা দেশে ঘুরে দাঁড়াতে শুরু করে আওয়ামী লীগ। আর প্রতি রাতের জরুরি অবস্থা জারির প্রেসিডেন্ট জিয়ার ওই সময়কালেও লাখো লোক রাজপথে নেমে আসেন শেখ হাসিনাকে আওয়ামী লীগ নেত্রী হিসেবে বরণ করে নিতে। 1981 সালের 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর তাঁর প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও কঠিন সংকটে পড়েছিল। আর সেই প্রেক্ষাপটে 1983 সালের মার্চ মাসে খালেদা জিয়া দলের সহসভাপতি এবং 1984 সালের 10ই মে চেয়ারপারসন নির্বাচিত হন। শেখ হাসিনার অনুপস্থিতিতে যেমন দুঃসময়ে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখতে পারেননি দলের শীর্ষ নেতারা, তেমনি বিএনপিকে টেকাতে ঘর ছেড়ে রাজপথে আসতে হয়েছে খালেদা জিয়াকে। পরিবারতান্ত্রিকতার অভিযোগ তুলে এই দুই দল ছেড়ে অনেক নেতা বেরিয়ে বিকল্প প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করেছেন আর মুখ থুবড়ে পড়েছেন। 2007 সালে 1/11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বিদেশে পাঠিয়ে বা ফৌজদারি মামলায় ফাঁসিয়ে দুই নেত্রীকে মাইনাস করার যে ষড়যন্ত্র করেছিলেন তাও ভেস্তে যায় শেখ হাসিনা খালেদা জিয়ার তুমুল জনপ্রিয়তায়। তাহলে বাংলাদেশের রাজনীতির গতি কই? এই দুই নেত্রী ছাড়া একই ব্যক্তিগত ত্যাগ, রাজনৈতিক বিচক্ষণতা নাকি রক্তের ধারার জোর? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আমাদের সঙ্গে খুব শিগগিরই যুক্ত হবেন আওয়ামী লীগ নেতা ইসরাফিল আলম এমপিও। রুমিন ফারহানা, আপনাকে দিয়েই যদি শুরু করি যে আজকে 17ই মে সে প্রসঙ্গ ধরেই আসলে এই আলোচনা যে দুই নেত্রী ছাড়া বাংলাদেশের রাজনীতির কোনো গতি আসলে বাংলাদেশের রাজনীতি নির্ধারণ করতে পারলো কিনা এখনো। দেখুন, আসলে সময় নেতা তৈরি করে। নেতা তো আসলে নিজে থেকে হয় না, সময় নেতা তৈরি করে এবং জনগণের সমর্থনে একজন নেতা তৈরি হয়। তো যদি দুই নেত্রীর পেছনে সেই জনসমর্থনটা থাকে এবং শুরু থেকে আমরা দেখছি সেই 80-র দশক থেকে শুরু করে আজ অবধি তাদের সেই জনপ্রিয়তা কিন্তু তারা এখনো ধরে রেখেছেন, দুজনের কথাই আমি বলছি। তো সেই জনসমর্থন, জনপ্রিয়তা যতদিন তাদের আছে ততদিন পর্যন্ত রাজনীতির দাবার গুটি তাদের হাতেই থাকবে, এটাই স্বাভাবিক। এবং যতদিন পর্যন্ত না মানুষ নতুন কোনো কাউকে বেছে নিচ্ছে, যেটার আলামত কিন্তু আমরা এখনো দেখছি না। কারণ আমাদের যে -2 হবার একটা চেষ্টা বাংলাদেশে হয়নি তেমনটি নয়, হয়েছে এবং সেটি খুব খারাপভাবে কিন্তু ব্যর্থ হয়েছে। আমরা এমনও দেখেছি যে দু দল থেকে অনেক বড় বড় নেতা বেরিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের চেষ্টা স্বরূপ দল খুলেছেন এবং সেটাও একদম ভীষণভাবে ব্যর্থতায় পর্যবসিত। অর্থাৎ জনগণ তাদেরকে মেনে নেয়নি। জনগণ যতদিন পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিএনপির কর্ণধার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগের কর্ণধার হিসেবে মানবে এবং তাদেরকে মেনে নেবে, ততদিন পর্যন্ত তাদের রাজনীতি তাদের হাতেই থাকবে এবং রাজনীতির গতিপথ তারাই নির্ধারিত করবে। এটাই হচ্ছে বাস্তবতা। এখন থিওরিটিক্যালি আমরা অনেক কথাই বলতে পারি, আমাদের তো আরো অনেকগুলো দল আছে, যে শুধু আওয়ামী লীগ বিএনপি বললে তো হবে না, আমাদের তো আরো নিবন্ধিত দলই আছে প্রায় বোধহয় 42টা। তো সেই দলগুলো কেন দাঁড়াতে পারছে না? অর্থাৎ বা সেই দলগুলোকে আদৌ বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতি নির্ধারণ করে কিনা? এক্স্যাক্টলি, দাঁড়াতে পারছে না বা সেভাবে দাঁড়াচ্ছে না বলতে আমি বলছি যে তারা রাজনীতিতে অত বড় ফ্যাক্টর কিন্তু হচ্ছে না। হ্যাঁ, তারা জোটে যাচ্ছে, জোটবদ্ধ হচ্ছে, কিন্তু জোটবদ্ধ হচ্ছে সেই দুটো মেইন দলের সঙ্গেই কিন্তু। তো সুতরাং বাংলাদেশের রাজনীতিতে এখনো এই দুজনের হাতেই আছে, এটা নিঃসন্দেহে বলা যায়। এবং আমার মনে হয় যে আমাদের রাজনীতিতে, উপমহাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্রের একটা বিরাট ভূমিকা আছে, এটা আপনি সূচনাতেই বলছিলেন। আপনি যদি ভারতের দিকে তাকান, কংগ্রেস আজকে 5টা প্রজন্ম কংগ্রেসের হাতে। আপনি যদি পাকিস্তানের দিকে তাকান, আপনি দেখবেন ভুট্টো পরিবারের হাতে। তো সুতরাং বাংলাদেশ তার খুব একটা ব্যতিক্রম নয়। শ্রীলঙ্কাতেও আপনি তাই দেখছেন। এমনকি আমরা যদি ওয়েস্টেও যাই, আমরা যদি ওয়েস্টের দিকেও তাকাই, জাস্টিন ট্রুডো তার পিতা বুশ পরিবার। তো সুতরাং সারা পৃথিবী জুড়ে পরিবারের যে একটা
মানে কিন্তু ছায়া আবার থাকে না তা ট্রুডোর, নয়। সঙ্গে আবার বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে মানে একটা উপমহাদেশের এই একটা পার্থক্য আছে, সেদিকে তো যেতেই চাই। নিশ্চয়ই। জোনায়েদ সাকি, যে প্রশ্ন করতে চাই যে মানে এই দুই নেত্রী ছাড়া রাজনীতির গতি ধারা নির্ধারণের এখনো বাংলাদেশে কোনো উপায় আছে কিনা, মানে কোনো পরবর্তী কোনো কেউ তৈরি হলেন কিনা? আর আমি জানতে চাই যে এটা কি তাদের ব্যক্তিগত ত্যাগ, রাজনৈতিক বিচক্ষণতা, নাকি রক্তের ধারার জোর? মানে বাংলাদেশের একটা মানে সুশীল সমাজের একটি অংশ দীর্ঘ সময় ধরে এই পরিবারতন্ত্রের বিরুদ্ধে বলছেন। আমেরিকান মানে মার্কিন দূতাবাসের বিভিন্ন তার বার্তায় আমরা তাদের পরিবারতন্ত্র নিয়ে আপত্তির জায়গা দেখেছি। মানে এই বিষয়টা নিয়ে জিজ্ঞেস করতে চাই, ত্যাগ, বিচক্ষণতা, নাকি রক্তের জোর? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি দুই একটা বিষয় বলি। প্রথমত আপনি -2 বিষয় নিয়ে এসেছেন। আমরা আমাদের নীতিগত কিংবা আদর্শিক অবস্থানটা একটু জানিয়ে রাখি। সেটা হচ্ছে রাজনৈতিক নেতার উত্থান, তার পরিণতি, এটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হওয়া উচিত, হওয়া দরকার, এবং হলেই কেবলমাত্র সেটা সেই রাজনৈতিক মানে জনগোষ্ঠীর জন্য, রাজনৈতিক প্রক্রিয়ার জন্য সেটা মঙ্গলজনক। এটা আমাদের নীতিগত অবস্থান। ফলে কোনো জবরদস্তিমূলক অপসারণ, যেভাবে এই ক্ষমতার একেবারেই কেবলমাত্র জনবিচ্ছিন্ন, জনগণের স্বার্থের বাইরে যে এই ধরনের প্রক্রিয়াগুলো চলে, সেটা শেষ পর্যন্ত জনগণের কোনো উপকারে কখনোই আসেনি। তবে একটু সুনির্দিষ্ট আরেকটা প্রশ্ন জুড়ে দেই, যে ধরুন মে মাসটা মানে খুব গুরুত্বপূর্ণ। দেখুন, মে মাসে শেখ হাসিনা ফিরলেন আওয়ামী লীগকে টেকাতে, যে আওয়ামী লীগ 6 বছরে মানে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা হলো বঙ্গবন্ধু হত্যার পর। 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা গেলেন। সেই আবার 84-র 10 মে গিয়ে খালেদা জিয়াকে হাল ধরতে হলো। মানে মে মাস হিসেবেও কিন্তু ভেরি সিগনিফিক্যান্ট। মানে কেন বিএনপি আওয়ামী লীগও মানে তাদের তাবর তাবর বড় বড় নেতা ছিলেন, তারাও কেন একসাথে টিকে যেতে পারলেন না? সেই জায়গাটায় ওই জায়গাতে যদি তার আগে শুধু এইটুক বলি যে এই যে ধরেন এই ধরনের যে ধরনের ছেদগুলো আপনি উল্লেখ করছেন, হ্যাঁ, একটা বৈপ্লবিক উত্থান ঘটে, জনগণের উত্থানের মধ্যে দিয়ে কোনো কোনো স্বৈরাচারী শাসক উৎখাত হয়, গণবিরোধী কিংবা কোনো একটা এমনকি শাসন ব্যবস্থা, একটা অর্থনৈতিক ব্যবস্থা উৎখাত হয়ে যেতে পারে। আমরা ইতিহাসে অনেক বিপ্লব দেখেছি, সামন্তবাদ উৎখাত হয়ে এই গণতান্ত্রিক কিংবা পুঁজিতান্ত্রিক ব্যবস্থা এসেছে, পুঁজিতন্ত্র উৎখাত হয়ে সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছে, এবং সেগুলো জনগণের সম্মিলিত উদ্যোগের ফল। সেটা একরকম জিনিস। কিন্তু এই যে নানা ধরনের সামরিক হস্তক্ষেপের মধ্যে দিয়ে রাজনৈতিক প্রক্রিয়ার যে এক ধরনের ছন্দপতন ঘটে, কিংবা সেখানে এক ধরনের কোনো নেতৃত্বকে হত্যা করা হয়, এই পুরো প্রক্রিয়াটা মানে যেটা আমরা বললাম যে এটা আসলে রাজনৈতিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে এবং সেই রাজনৈতিক জনগোষ্ঠীর তেমন কোনো উপকারে আসে না। কিন্তু যেটা দেখার বিষয়, রাজনৈতিক তত্ত্ব যদি আপনি অনুসন্ধান করেন, আপনি যদি বইপত্র পড়েন, আপনি যদি ইতিহাসগুলো কিভাবে বিশ্লেষিত হয়েছে দেখেন, তাহলে দেখবেন যে আসলে এই ধরনের সামরিক হস্তক্ষেপের ঘটনাগুলোর তখনই ঘটে যখন পলিটিক্যাল প্রসেস কিংবা রাজনৈতিক প্রক্রিয়াটা ফেল করে কোনো না, সেটা এমন সংকটে যায় যে যখন আর সেই সংকটের সমাধানের জায়গাটা ওই রাজনৈতিক প্রক্রিয়ার ভেতরে আর কোনোভাবে কাজ করে না, তখনই এখনো -2 নিয়ে বলছেন। -2 না, সাধারণভাবে সারা দুনিয়াব্যাপী আমি সামরিক হস্তক্ষেপের যে বিশ্লেষণগুলো দুনিয়াব্যাপী হয়েছে সেটার একটা জায়গা বললাম। এই প্রেক্ষাপটটা মাথায় রেখে আমি আমাদের বাংলাদেশের এই বিশেষভাবে আপনি যে দুই দল এবং দুই নেত্রীর কথা বললেন, যাদের অপরিহার্যতার কথা বলছেন আপনি, যে এবং সেটা কি তাদের যোগ্যতা নাই, আমি বলবো তাদের ঘর সংসার ছেড়ে কিন্তু প্রথমে বেরিয়ে আসা না। আমি যেটা বলবো যে তাদের এই অবস্থানটা, কিংবা যদি পরিবারতন্ত্র বলেন, তাদের এই অপরিহার্যতার কথা বলবেন, এটা আমাদের শাসন ব্যবস্থায় জনগণকে ক্ষমতায়িত করার বদলে জনগণের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার ফলাফল। এটা আমি এইভাবে সংজ্ঞায়িত করতে চাই। সেটা এইভাবে যে জনগণের হাতে যখন ক্ষমতা থাকে, অর্থাৎ জনগণের প্রতিনিধি হিসেবে যখন একজন রাজনৈতিক নেতৃত্ব থাকে, তখন ওই জনগণই হচ্ছে আসলে মূল শক্তির জায়গাটা থাকেন। কিন্তু বাংলাদেশে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে শাসন ব্যবস্থার কাঠামোটা এমনভাবে তৈরি হয়েছে যে জনগণের হাতে ক্ষমতাটা বলা হয়েছে দেওয়া হচ্ছে, কিন্তু আসলে আবার কেড়েও নেওয়া হয়েছে। কিভাবে? ধরুন ৭০-এর এ ধারা, আপনি ৭০-এর এ ধারার মাধ্যমে কি করা হয়েছে, যারা জনগণের ভোটে নির্বাচিত হবেন তারা জনগণের দ্বারা ক্ষমতায়িত, কিন্তু তারা জনগণের ওই কনস্টিটিউয়েন্সির স্বার্থের প্রতিনিধিত্ব করবেন। কিন্তু পার্লামেন্টে এসে কিন্তু তিনি তার কনস্টিটিউয়েন্সির প্রতিনিধিত্ব করতে পারবেন না, তিনি দলীয় প্রধানের আনুগত্য ছাড়া ভোট দিতে পারবেন না। এর ফলাফলটা যেটা হয়েছে যে তিনি কিন্তু যদি দলের ভেতরে যে গণতন্ত্রটা কখন হয়, যখন তিনি আসলে মত পার্থক্যটা প্রকাশ করতে পারেন, সেই মত পার্থক্য প্রকাশের কিন্তু কোনো সুযোগ নাই, কারণ ওটা করতে গেলে আপনার কিন্তু আপনি নাই হয়ে যাবেন। আমি বুঝতে পেরেছি আপনার জায়গাটা, কিন্তু একটু কথাটা জাস্ট শেষ করি। সেটা হচ্ছে যে এই যে যখন আপনি
আপনি ক্ষমতাহীন হয়ে যাচ্ছেন, মানে জনগণও কিন্তু ক্ষমতাহীন হয়ে যাচ্ছে, কারণ আপনি জনগণের প্রতিনিধি। এই যে ক্ষমতাহীন হয়ে যাওয়াটা আমাদের প্রাতিষ্ঠানিকভাবেই, সাংবিধানিকভাবেই এইটা শুরু থেকে এইভাবে আসলো। তাতে যেটা হয়েছে যে এই দলগুলোর যে ঐক্যর জায়গাটা, সে ঐক্যর জায়গাটা একটা দলীয় গণতান্ত্রিক চর্চা, রীতিনীতি, তার যে নিজেকে ধরে রাখার যে ভেতর থেকে শক্তিটা তৈরি হয় তার ভিত্তিতে দাঁড়ায় নেই, তখন ব্যক্তি বিশেষ খুঁজতে হয়েছে, এবং সেই ব্যক্তি বিশেষ ছাড়া দলগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। ধরেন কি বলে যে একটা পরিবার, আওয়ামী লীগ যখন শেখ হাসিনা ছিলেন না ৭৫ সালের পরে, তখন আওয়ামী লীগ কয় ভাগে ভাগ হয়েছিল, কিংবা ইভেন বিএনপিও যদি আজকে আসলে বেগম খালেদা জিয়া না থাকেন বা সেই পরিবারটা না থাকে, কয় ভাগে ভাগ হবে তার সম্ভাবনা থাকে। এইটা যে তৈরি হয়েছে কারণ হচ্ছে দলগুলোর এমন ভেতরে কোনো চর্চা নাই, গণতান্ত্রিক চর্চা নাই, যেটা তার ভেতরের আদর্শিক শক্তি হবে, যেটার মাধ্যমে সে ধরে রাখবে। মার্কিন যুক্তরাষ্ট্রে চলছে না, ইংল্যান্ডে চলছে না, ইউরোপের দেশগুলোতে চলছে না, এমনকি ভারতেও কিন্তু একটা গণতান্ত্রিক চর্চা থাকার ফলে কংগ্রেস একরকম আছে, কিন্তু বিজেপি কিন্তু টিকে আছে। আমি একটা বিরতির পর ফিরবো। রুমিনা, আপনার কাছে জানতে চাইবো যে আবার জনগণের কাছ থেকে কেড়ে নিয়ে এই নেত্রীরা আছেন, সেটাও এত সহজ সমীকরণ কিনা। আমি একটা কথা শুধু যোগ করছি বিরতির আগে, সেটা হচ্ছে আপনি প্রশ্ন করেছিলেন যে ওনাদের নিজস্ব যোগ্যতা, বিচক্ষণতা নাকি পরিবারতন্ত্রের কারণে তাদের এই জনপ্রিয়তা, রক্তের জোর। আমি বলবো কোনোটাকেই কিন্তু আপনি অগ্রাহ্য করতে পারবেন না। শুধু যদি রক্তের জোর আপনি ধরেন তাহলে বলবো তাদের আশাটা রক্তের কারণে, কিন্তু তারপরে এই যে দীর্ঘ 40 বছরের সংগ্রাম, এটাকে আপনি কি করে উড়িয়ে দেবেন? অ্যাটলিস্ট 35 বছরের সংগ্রাম তো বটেই, তাদের দীর্ঘ 80 দশকে এরশাদ বিরোধী আন্দোলন যদি আপনি দেখেন। আমি কিন্তু ব্যক্তিগতভাবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুজনের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না। তাদের চাই, ধরেন তারা অনেক যোগ্য, কিন্তু তাদের চাইতে আরেকজন যোগ্য লোককে এখন আওয়ামী লীগের প্রেসিডেন্ট বানান, আওয়ামী লীগ টিকে রাখতে পারবে না। এটাই আমি বলছি যে তাদের ব্যক্তিগত যোগ্যতা, কন্ট্রিবিউশন, সংগ্রাম, এটা একেবারেই আরেকটা আলোচনা, কিন্তু তারা তার চাইতে আরো অধিকতর যোগ্য লোককে আপনিও শুরু করেছেন যে তিনটির কম্বিনেশন অ্যাকচুয়ালি আমি সেটাই বলতে চেয়েছি হয় কিনা আমাদের রাজনীতিতে, সেটা শুনবো একটা বিরতির পর। আমাদের সঙ্গে ইসরাফিল আলম এমপিও যোগ দেবেন। দর্শক থাকুন রাজকাহরে টেলিভিশনে, ফেসবুকে। ফিরে এলাম রাজকাহনে। স্বাগত ইসরাফিল আলম এমপি আপনাকে। আজ শেখ হাসিনার দেশে ফেরার 15ই আগস্টের ভয়াবহ হত্যাকাণ্ডের পর 6 বছর পর তিনি যে দেশে ফিরলেন, সেই 17ই মে আমরা আলাপ করছিলাম যে তাকেও একটি আওয়ামী লীগ, ছিন্ন বিচ্ছিন্ন আওয়ামী লীগকে আসলে একত্র করতে, টিকিয়ে রাখতে তাকে এসে দলের হাল ধরতে হলো, এবং 1981 30 মে রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুর পরে খালেদা জিয়াকেও আসলে ঘর থেকে বেরিয়ে বিএনপিকে টিকিয়ে রাখতে হলো, যে দুই নেত্রী ছাড়া গতি আছে কিনা এই নিয়ে। আজ প্রধানমন্ত্রী বলেছেন 15ই আগস্ট হত্যাকাণ্ডে জিয়া ও মুশতাকের সঙ্গে জড়িত ছিলেন বঙ্গবন্ধুর মন্ত্রিসভার অনেকেই। কাজেই এরকম একটি পরিস্থিতিতে সেই দলকে একত্র করতে তাকে ফিরতে হয়েছিল সে সময়। ধন্যবাদ আপনাকে। আজকে বাঙালি জাতি এবং বাংলাদেশের সকল জনগণের জীবনে একটা ঐতিহাসিক দিন। সেটা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা গণতন্ত্রের মানুষ কন্যার স্বদেশ প্রত্যাবর্তনের আজকে 37তম দিন। এই দিনে তিনি বাংলাদেশের প্রত্যাবর্তন করতে না পারলে আমাদের স্বৈর শাসন থেকে বাংলাদেশকে গণতন্ত্রের পথে আনা, ভোটের অধিকার, ভাতের অধিকার, বাংলাদেশে অর্থনৈতিক মুক্তি, বাংলাদেশে শোষণহীন সোনার বাংলা গঠন, ডিজিটাল বাংলাদেশ, আজকের এই সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন কিন্তু কেউ দেখতে পারতো না। সবাই টিকতো না, সবাই হতাশাগ্রস্ত, জাতিটা ছিল হতাশাগ্রস্ত। জাতির সামনে কোনো আলো ছিল না, কোনো আশা জাগানোর মতো, কোনো স্বপ্ন জাগানোর মতো কোনো রাজনৈতিক নেতৃত্বও ছিল না। এবং বাংলাদেশ আওয়ামী লীগ যে দলটি সবসময় এই জাতির দুঃসময়ে জাতীয় অধিকার প্রতিষ্ঠার জন্য পাশে দাঁড়িয়েছিল, সে দলটিও বহু ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। তখন ঐক্যের প্রতীক হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে সবাই প্রবাসে থাকা অবস্থায় তাকে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত করেছিল। ফেব্রুয়ারি মাসে কাউন্সিল হয়েছে, উনি মে মাসের আজকের দিনই দেশের সভানেত্রী হিসাবে প্রত্যাবর্তন করেছেন। এবং ওনার প্রত্যাবর্তনটাই বাংলাদেশের রাজনীতির সমস্ত পরিবেশ, পরিস্থিতি, কাঠামোটাকে কিন্তু পরিবর্তন করে। কিন্তু ধরুন আওয়ামী লীগে এত, আমরা যেদিকে আলোচনাটা নিতে চাইছিলাম, যে আওয়ামী লীগে এত আসলে অভিজ্ঞ নেতারা ছিলেন, বর্ষিয়ান নেতারা ছিলেন, কেউ আসলে আওয়ামী লীগ দলটিকেও ধরে রাখতে পারলেন না কেন? মানে কেন দলটিকে টিকিয়ে রাখতে, বাঁচিয়ে রাখতে বঙ্গবন্ধু কন্যাকে এসে আসলে হাল ধরতে হলো? সে কি মানে এই জন্যই যে আসলে যে এরকম
বঙ্গবন্ধুর হত্যার পরে ধরুন মুশতাকের সংসদীয় কমিটির সভায়ও আওয়ামী লীগের লোকে চলে যান, মন্ত্রিসভায় যোগ দেন, এরকম একটি কারণেই আসলে দলকে ধরে রাখতে আসতে হয় শেখ হাসিনাকে? বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন শ্রেণী পেশার সমন্বয়ে একটা অনেক বড় গণতান্ত্রিক দল, বিভিন্ন মতের পথের মানুষ এখানে আছে। শুধু ৭৫-এর সেই দুর্ঘটনার সময় নয়, সেই বিপর্যয়ের সময় নয়, বঙ্গবন্ধু যখন জেলখানার থেকে বাংলাদেশ আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন, তখনই কিন্তু তার বিরুদ্ধে কিন্তু আর একজন প্রার্থী ছিলেন, খন্দকার মোস্তাক সাহেব কিন্তু সে সময় তার বিরুদ্ধে প্রার্থী হিসাবে নিজেকে উপস্থাপন করেছিলেন। তো বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে 2 ধারা 3 ধারা সবসময় ছিল, কিন্তু বঙ্গবন্ধু যখন নেতা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন তখন সবাই বঙ্গবন্ধুর প্রতি আস্থা স্থাপন করেছিল, আর করেছিল বলেই কিন্তু মহান মুক্তিযুদ্ধের মতো এত বড় একটা ঘটনা, রাষ্ট্র প্রসবে নিয়ে একটা সংগ্রাম সফল হয়েছিল। তো বঙ্গবন্ধু স্বাধীনতার যখন মহান মুক্তিযুদ্ধের সময় উনি গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন, তখনই কিন্তু দুটা ভাগ ছিল। মুক্তিযুদ্ধের শক্তিকে আমি একটু শেষ করি। তখন একটা ছিল ক্ষমতা লোভের একটা গ্রুপ, আর একটা ছিল যে দেশ এবং জাতিকে পাশাপাশি বঙ্গবন্ধুকে রক্ষা করার একটা গ্রুপ। তো যারা ক্ষমতায় যেতে চেয়েছিলেন তারা বলেছিলেন বঙ্গবন্ধু না বাংলাদেশ, তোমরা যে কোনো একটাকে তোমাদের চয়েস করতে হবে, খন্দকার মোস্তাক গ্রুপ বলেছিল। তখন এই ছাত্রলীগের নেতারা, স্বাধীন সংগ্রাম পরিষদের নেতারা, তারা বলেছিল আমরা বঙ্গবন্ধুকেও চাই, বাংলাদেশকেও চাই। তো এই স্লোগান দিয়ে তখন দ্বিধাবিভক্ত করার চেষ্টা হয়েছিল, পারেনি। তাদের দৃঢ়তার কারণেই কিন্তু বঙ্গবন্ধু মুক্তি হয়েছে, বাংলাদেশও স্বাধীন হয়েছে। তারপরে আপনারা দেখেন এই যে প্রতি বিপ্লবী গ্রুপ তৈরি হলো, জাসদ বা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, সেটা তো আওয়ামী লীগ থেকেই হয়েছে। যদিও জাসদের পিছনে পরবর্তীতে স্বাধীনতার বিরুদ্ধে অনেক পরাজিত শক্তিরা সে জাসদকে অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে, বিভিন্নভাবে সহযোগিতা, জনবল দিয়ে সহযোগিতা করেছে, কিন্তু জাসদটা কিন্তু ছাত্রলীগ নেতাই তো হলো। সিরাজুল আলম। আবার সেই ধারাতেই বাকশালের প্রশ্নেও বঙ্গবন্ধুর সাথে যারা ছিলেন তাদের অনেকেই কিছু কিছু দ্বিমত পোষণ করেছিলেন। ৭৫-এর 15ই আগস্টটা সংগঠিত হয়েছিল বঙ্গবন্ধুর মন্ত্রিসভার কিছু এবং আমাদের সামরিক বেসামরিক আমলাতন্ত্রের কিছু নেতৃবৃন্দের সমন্বয়, এবং এটা পরবর্তীতে সবাই জানি খন্দকার মোস্তাক শুধু একাই না, খন্দকার মোস্তাকের নেতৃত্বে শাহ মোয়াজ্জেম হোসেন, তাহিরউদ্দিন ঠাকুর, ওবায়দুর রহমান, তারপরে আপনার আব্দুর অনেক পরবর্তীতে যখন খন্দকার মোস্তাক পার্লামেন্টারি পার্টি মিটিং ডেকেছিলেন, সেখানে কিছু মানুষ খন্দকার মোস্তাককে সমর্থন করেছিল, আবার কিছু সংসদ সদস্য এবং নেতা প্রতিবাদও করেছিল। আবার খন্দকার মোস্তাক যখন মন্ত্রিসভা করলেন, সেখানে বলেছিল যে আমি আওয়ামী লীগের মন্ত্রিসভাকে পুনঃস্থাপন করলাম। তখন অনেকেই প্রতিবাদ করেছিল, অনেকে সে মন্ত্রিসভায় যোগদান করতে চাননি, অনেকে নির্যাতন করেও কিন্তু শপথ করানো হয়েছিল। ফণী হোসেন মজুমদারকে পিজি, তখন তৎকালীন পিজি বর্তমানে, ওখান থেকে জোর করে নিয়ে এসে তাকে শপথ করানো হয়েছিল। তো এই বিভিন্ন ঘটনার প্রবাহের ভিতর দিয়ে মূল যে কথাটা, সেটা হচ্ছে বঙ্গবন্ধুর নেতৃত্বের বিকল্প, বঙ্গবন্ধুর নেতৃত্বের মানে পরিপূরক একটা নেতৃত্বের প্রয়োজন ছিল, এবং সেটা দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যার মধ্যেই এই দেশ জাতি নেতা, বাংলা আওয়ামী লীগের নেতা কর্মীরা খুঁজে পেয়েছে। এখানে আপনার কাছে যেতে চাই যে আপনি বলছিলেন যে এই শেখ হাসিনা খালেদা জিয়ার আগমন, উত্থান, সেটা মানে ত্যাগ, রাজনৈতিক বিচক্ষণতার সঙ্গে রক্তের জোরেরও একটা বা বিষয় আছে। তিনটি সমন্বয় প্রয়োজন হলো কেন আমাদের? আপনি দেখুন, ওনাদের দুজনেরই রাজনীতিতে আসা কিন্তু ট্র্যাজেডির ভেতর দিয়ে, অর্থাৎ পরিবারের সদস্যকে হারিয়ে এবং রাজনৈতিক কারণে হারানোটা কিন্তু অন্য কোনো কারণে নয়। তো সুতরাং জাতির এক ধরনের প্রত্যাশা প্রথমেই কিন্তু তৈরি হয়ে যায় সেই পরিবারটির প্রতি, যার এতখানি ত্যাগ আছে, যার পরিবার থেকে সদস্য হারিয়ে গেছে শুধুমাত্র দেশের কারণে, রাজনীতি করবার কারণে। তো সেই হিসেবে কিন্তু তাদের রাজনীতিতে যে ওই যে উত্থানটা কিভাবে, একদম কর্মী বা তৃণমূল থেকে তো তারা কি উঠে আসেননি, সভাপতি বা সভানেত্রী হিসেবেই তারা কিন্তু দলে এসছেন। তো সুতরাং সেই প্রত্যাশাটা থেকে তাদের সেখানে বসানো এবং তাদের ছায়াতেই কিন্তু ঐক্যবদ্ধ হওয়া এবং আজ অবধি ঐক্যবদ্ধ থাকা। কিন্তু এই দীর্ঘ পথ পরিক্রমা, যেটা আমি বলছিলাম ব্রেকের আগে, এটা কিন্তু খুব সহজ ছিল না দুজনের জন্য। আপনি যদি একজন 81-তে ফিরে এসছেন, আরেকজন 83-তে বিএনপির হাল ধরেছেন, এবং এই সময়টাই দুজনের জন্য কিন্তু খুব
বিপর্যস্ত একটা সময় ছিল এবং এরশাদ বিরোধী আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছে কিন্তু তাদের নেতৃত্বে। এবং আপনি জানেন যে আপোষহীন নেত্রী হিসেবে আজও বেগম জিয়ার যে ইমেজটি, সেই ইমেজটি কিন্তু হয়েছিল 86-তে উনি যখন নির্বাচন বর্জন করেন, তখন থেকে কিন্তু তাকে আপোষহীন নেত্রী হিসেবে মানুষ চিনে যায়, পরিচিতি পান উনি, এবং মানুষের হৃদয়ে আজও কিন্তু তিনি আপোষহীন নেত্রী হিসেবেই বেঁচে আছেন। এবং তারপরে আপনি দেখেন এরশাদ যে পতনের পরে তার সরকার গঠন করা এবং সফলভাবে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, শুধু বাংলাদেশ নয়, আপনি জানেন যে উনি প্রথম এই উপমহাদেশে বোধহয় প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিনি। তো এই এবং উনি হচ্ছেন একমাত্র ইন্দিরা গান্ধী। আচ্ছা, তো উনি বোধহয় একমাত্র আমি হচ্ছে মুসলিম বেনজির ভুট্টো আমার সঙ্গে আগে হচ্ছে। আচ্ছা, তো উনি এমন একজন প্রধানমন্ত্রী যিনি কখনো কোনো আসনে নির্বাচনে পরাজিত হননি, অর্থাৎ একটা ব্যাপক জনসমর্থন ওনার পিছনে আছে এবং 3বার প্রধানমন্ত্রী হয়েছেন। এবং এই যে শেষ 10টি বছর, আমি 2006-এ ক্ষমতা ছেড়ে দেওয়ার পর থেকে আজকে 2017 সাল, 11 বছর ক্ষমতার বাইরে আছেন উনি। এবং এই 11টি বছর ওনার উপর দিয়ে যেই ঝড় গেছে এবং এখনো যাচ্ছে, উনি ওনার সন্তান হারিয়েছেন, উনি ওনার দীর্ঘদিনের বাসা হারিয়েছেন, ওনাকে মোটামুটি এক বস্ত্রে বলা হয় যে ওনাকে বাসা থেকে একরকম বিতাড়িত করা হয়েছে। এবং মামলা, ওনার বিরুদ্ধে 111-এর সময় মামলা ছিল 4টি, সেই মামলা এখন বাড়তে 37টিতে 38টিতে গিয়ে ঠেকেছে। এবং এই মামলার হাজিরা উনি কিন্তু এই বয়সে শারীরিক অবস্থা সত্ত্বেও ওনাকে সপ্তাহে অন্তত একবার হলেও হাজিরাতে যেতে হয়, যদি না বিশেষভাবে উনি অসুস্থ থাকেন এবং সময় নেওয়া হয়। সুতরাং এই যে একটা কঠিন সময় তিনি পার করছেন, এটা কিন্তু জনগণের মনে, তার সমর্থকদের মনে, তার দলের নেতাকর্মীদের মনে তার আসনটাকে আরো দৃঢ়ভাবে, আরো গাঢ়ভাবে প্রতিস্থাপিত করছে। এবং আমি যেটা বলবো যে সময়ের সঙ্গে সঙ্গে তাদের ত্যাগের যে ইতিহাস, তাদের দেশের জন্য তাদের যে অবদান, সেই কারণেই কিন্তু তারা দুজন, আপনি যে কথাটি বলছিলেন যে তাদের বাইরে আমরা কিন্তু আর কাউকে চিন্তা করতে পারি না। যে প্রশ্নটা তুলেছেন সেই প্রশ্ন নিয়ে তো আপনাদের দুজনের কাছে আসবো, যে কিন্তু একজন সাধারণ জনগণ কি আসলে যে কেউ কি ভাবতে পারেন কিনা আওয়ামী লীগ বা বিএনপির প্রধান হওয়ার কথা? কিন্তু সাকি, তার আগে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে যেই মানে রুমিনের কথা যদি আমি ঠিক বুঝে থাকি, যে একটা হত্যার রাজনীতি, একটা এলিমিনেশনের রাজনীতি, তার মধ্য দিয়ে এবং ভীষণ শোকাবহ একটা পরিবেশে একটা ভয়াবহ ত্যাগের মধ্য দিয়ে আসলে তাদের রাজনীতিতে আসা, সেটাও মানুষের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা, তাদের নির্ভরতা বাড়াতে একটা ভূমিকা রেখেছে, এমনটা বলছিলেন রুমিন। তার মানে কি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসটাও আসলে একটা ভূমিকা রাখে যে কেন আমরা এই পরিবারগুলোকে সামনে দেখতে চাই? না, এটা আপনি ঠিকই বলেছেন যে এখানে বাংলাদেশের ইতিহাসের ক্ষেত্রে এই দুই দল এবং দুই পরিবারের ক্ষেত্রে দুটোই হত্যাকাণ্ড মানে ঘটেছে, এবং সেই হত্যাকাণ্ডের পরবর্তীকালেই পরিবারের পক্ষ থেকে তারা এসছেন এবং তারপর তারা দলের হাল ধরেছেন। এই জায়গাটা কিন্তু একটা ভূমিকা পালন করেছে, মানে অর্থাৎ জনগণের মানে মমতা, সহানুভূতি কিংবা তাদের প্রতি আকৃষ্ট হওয়ার জায়গাটা, সেটা নিশ্চিতভাবে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু আমি আবারও প্রথমত বলবো যে রাজনৈতিক এই যে ঘটনাটা, মানে অর্থাৎ পুরো রাজনৈতিক প্রক্রিয়া ব্যর্থ হয়ে যাওয়ার পেছনে আমাদের যে রাজনৈতিক প্রসেসটা সংকটাপন্ন হয়ে গেল, সেটারও আমাদের গোড়ার উৎস কিন্তু খুঁজতে হবে যে আমরা জনগণকে, এই যে সামরিক বাহিনী, তার দায় জনগণের নয়, তার দায় অন্য রাজনৈতিক নেতাদের নয়, মানে এই দুই নেত্রীকেই নিতে হবে। না, দুই নেত্রীকে আমি তো বলছি না, আমি তো দুই নেত্রীকে দায় দেওয়ার আগে আমি শাসন ব্যবস্থার কাঠামোটাকে দায়ী করছি। যে শাসন ব্যবস্থার কাঠামোতে জনগণকে অক্ষম করে ফেলার কিংবা তাদের ক্ষমতাহীন করার ফলে এই ফাঁকটাই কিন্তু সামরিক শাসনকে মানে এই ধরনের হস্তক্ষেপে সুযোগটা সৃষ্টি করে দিয়েছে। অর্থাৎ সামরিক শাসন অবশ্যই আমরা মানে তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমরা মানে সামরিক শাসনের বিরুদ্ধে আমরা সবসময় অবস্থান গ্রহণ করছি, কিন্তু সেটা একটা ফাঁক পেয়ে ঢুকে যে সমাজে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী, সেখানে কিন্তু সামরিক শাসন খুব বেশি এফেক্টিভ হয় না। বারবার এই কথাটা বলেন, সামরিক শাসনের কথা প্রসঙ্গ তুলছেন, বা আমরা যদি হত্যার রাজনীতির কথা বলি, তাহলে তো আসলে 1975 সালের 15ই আগস্টকে খুব একটা মাইল ফলক হিসেবে ধরতে হবে। মানে 15ই আগস্টের এই ঘটনা না ঘটলে ধরুন তাহলে বাংলাদেশে কি ঘটতো? হ্যাঁ, বাংলাদেশে তো আওয়ামী লীগ তো এমন একটি রাজনৈতিক দল ছিল না যে তার দ্বিতীয় ব্যক্তি শেখ হাসিনা বা শেখ কামাল ছিলেন। বাংলাদেশে তো এমন একটি রাজনৈতিক দল কথাটা একটু আসতে দেন। সেটা হচ্ছে আমি বলতে চাইছিলাম যদি 1975 সালের 15ই আগস্ট হত্যাকাণ্ড না ঘটতো, তাহলে রাজনৈতিক প্রক্রিয়ার ভেতর দিয়েই বাংলাদেশে এই আওয়ামী লীগের মানে ভবিষ্যৎ পরিণতিগুলো তৈরি হতো। সেখানে হয়তো তাদের পরবর্তী নেতৃত্ব আসতেন তাদের যোগ্যতর নেতৃত্বের ভিত্তিতে। এমনকি
শেখ মুজিবুর রহমান যিনি বঙ্গবন্ধু হয়েছেন তার পরিবার থেকেও কিন্তু আসতে পারতেন, মানে এটা যে একেবারে কখনো আসে না তা না, কিন্তু তাকেও রাজনৈতিক প্রক্রিয়ার ভেতর দিয়েই হয়তোবা অনেকটা উত্তীর্ণ হয়ে আসতে হতো। কিন্তু যে এই যে একটা মানে এই প্রক্রিয়াটা মানে থাকলো না এবং দলটা ভেঙে গেল এবং শেষ পর্যন্ত আসতে হলো এবং একেবারে সভাপতি পদে আসতে হলো, এই জায়গাটা সৃষ্টি হয়েছে ট্র্যাজেডির মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোকে টিকে থাকতে হচ্ছে। না, ট্র্যাজেডিটা ঘটছে কি কারণে আমি আবার বলছি যে এই যে হত্যাকাণ্ডটা করে আমাদের রাজনৈতিক প্রক্রিয়াটাকে মানে একবারে যাকে বলে যে একটা বড় ধরনের ক্ষতি করা হলো, রাজনৈতিক প্রক্রিয়ার যে বড় ধরনের ক্ষতির আমরা শিকার হলাম সেইটা আমাদের এই আজকের এই জায়গাটা তৈরি করেছে। কিন্তু রাজনৈতিক প্রক্রিয়াও যে আজকে বড় ধরনের ক্ষতি মানে ওই যে ৭৫ সালে ঘটনাটা ঘটলো সেটার পেছনেও কিন্তু আমাদের শাসনতন্ত্রের দুর্বলতার জায়গাটা, অর্থাৎ জনগণকে ক্ষমতাহীন যদি আমরা না করে জনগণকে শক্তিশালী করতাম, সামরিক বাহিনীর সাধ্য ছিল না বাংলাদেশে এইভাবে একটা হত্যাকাণ্ড ঘটানো, তাহলে সেই জায়গাটা এগুলো আমাদের গোড়ার গলদ। এই গোড়ার গলদ পার হয়ে আজকে যেখানে এসছি, আমরা তো মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার একটা গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলাম। যদি বলেন যে লড়াইটা কি কারণে হয়েছিল, একটা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, এবং জনগণের আকাঙ্ক্ষাটা ছিল যে আজকে ওই যেমন টুঙ্গিপাড়ার দামাল ছেলে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধান জাতীয় নেতা হয়ে উঠলেন, তেমনি বাংলাদেশে আজকে বস্তির দরিদ্র ঘরের কোন সন্তান কিংবা কোন কৃষকের সন্তানও যাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে কিংবা সেই জায়গায় আসার রাজনৈতিক প্রক্রিয়া কি আছে? নাই। যেমন ধরুন আমি আরেকটু একদম পরিষ্কার, আমাকে একটা বিরতিতে যেতে হবে, বিরতি থেকে ফিরে এই প্রশ্নের উত্তর আমি ইসরাফিল আলম এবং রুমিন ফারহানা আপনাদের দুজনের কাছ থেকে নিতে চাই। দর্শক থাকুন রাজকাহনে, টেলিভিশনে, ফেসবুকে। ফিরে এলাম রাজকাহনে। ইসরাফিল আলম এমপি যে প্রশ্নটি তুলেছেন জোনায়েদ সাকি, যে আসলে টুঙ্গিপাড়ার দামাল ছেলে বঙ্গবন্ধু হয়ে উঠলেন, কিন্তু সেটাকে একজন সাধারণ বাংলাদেশের এখন যে কোনো নাগরিক হতে পারবেন কিনা, আওয়ামী লীগ বা বিএনপিতে নেতৃত্বে যাওয়ার তাদের সুযোগ আছে কিনা? সুযোগ নাই একথা বলবো না। আমাদের পার্টির যিনি মহাসচিব ওবায়দুল কাদের, উনি তো মধ্যবিত্ত পরিবার থেকে, সেই নোয়াখালী লক্ষ্মীপুর থেকে সে নেতৃত্ব দিচ্ছেন। এতে তো এখানে কোনো ব্যর্থই নাই, কিন্তু মূল পদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই নিজ যোগ্যতায়, নিজ দক্ষতায় এবং প্রতিভার জন্যই আছেন। শুধু বাংলাদেশ কেন, আমাদের এই পাক ভারত উপমহাদেশের রাজনৈতিক যে ঐতিহ্য এবং যে সংস্কৃতি, সেটা দেখবেন যে সব দেশেই কিন্তু এই যে রাজনীতিতে পারিবারিক ঐতিহ্যের, পারিবারিক উত্তরাধিকারিত্বের এবং নেতৃত্বের একটা অনস্বীকার্য বিষয় আছে। এটা পাকিস্তান, ভুট্টো পরিবার এখানে, গান্ধী পরিবার শ্রীলঙ্কাতে, বার্মাতে, সব জায়গাতেই আছে। বাংলাদেশ, থাইল্যান্ডেও বাংলাদেশ এখান থেকে বের হতে পারেনি, কারণ বাংলাদেশে বারবার চেষ্টা করা হয়েছে। যারাই বড় নেতা হয়েছেন তারাই মূল দলের নীতি আদর্শ থেকে, মূল ধারা থেকে বিচ্যুত হয়ে ক্ষমতামুখী হয়েছেন। আপনাকে আমি একটু সময় নিতে চাই যে আপনি দেখেন যে 81 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে এসেছেন বলেই আজকে প্রধানমন্ত্রী হতে পেরেছেন, এটা কিন্তু ঠিক না। কারণ 81 সালে আসার পরেও ওনাকে দলের মধ্যে যারা ওনাকে নিয়ে এসেছিলেন তাদের হয়তো অনেকেই ভেবেছিলেন বঙ্গবন্ধুর কন্যা এসেছেন, আমাদের চেয়ে বয়সে অনেক ছোট, উনি আমাদের পুতুল, উনি আমাদের পুতুল সমানেত্রী হিসাবে বা পুতুল ইয়ে হিসাবে, রাজনৈতিক ইয়ে হিসাবে থাকবেন। কিন্তু কিছুক্ষণ পরে যখন বুঝতে পারলেন, কিছুদিন পরে, যে না, শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, আমরা যা বলবো তাই ওনার কাছ থেকে আদায় করে নেওয়া সম্ভব না, তখন তারা কিন্তু তার বিরোধিতা শুরু করলেন। দলের ভিতরে যারা এনেছিলেন তারাই বিরোধিতা করলেন, তারাই আবার দল ভেঙে তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দ্বিমত করে আবার বের হয়ে গিয়ে আর একটা দল করলেন। তারপরে দেখেন এই তাদের সাথে ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে নেত্রীকে প্রতিক্ষণ প্রতিনিয়ত অগ্রসর হতে হয়েছে, এবং এই কারণেই আওয়ামী লীগকে ক্ষমতার দ্বারপ্রান্তে গিয়ে কিন্তু আবার পিছনে আসতে হয়েছে শুধুমাত্র দলের এই সুবিধাবাদী চক্রের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী উনি মাঝে বলেন যে আমি নীলকুণ্ঠী, তো উনি তাদের সাথে কাজ করেছেন, ক্ষমা করেছেন, আবার তাকে আঘাত করে দলকে বিভক্ত করে চলে গেছেন। এই ধারা 111 যেটা 1-11 সময় আমরা দেখেছি, ওনাকে জেলখানায় রেখে অনেক নেতায় প্রধানমন্ত্রী হওয়া বা মন্ত্রী সভায় যোগদানের স্বপ্ন দেখেছেন, এবং অনেক সুশীল সমাজের ডক্টর সাহেবরা বা বড় বড় নেতারা তারাও কিন্তু রাজনৈতিক দল গঠন করার স্বপ্ন দেখেছেন, প্রচেষ্টা করেছেন, ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু বাংলাদেশের বাস্তবতা আলাদা। বাংলার জনগণ কিন্তু সব কিছু মানে না, কারণ শেখ হাসিনা বঙ্গবন্ধুর শুধু কন্যা নয়,
তিনি তার যোগ্যতা দিয়ে, দক্ষতা দিয়ে তিনি প্রমাণ করেছেন যে সত্যিকার অর্থে দেশের মানুষকে, দেশকে ভালোবাসেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, শাসনতন্ত্র রক্ষার প্রশ্নে কারোর সাথে আপোষ করেন না, দলের সাথেও না, বাইরেও না, এবং এই যে সরকারি দল যারা ওনাকে হত্যার হুমকি দিয়েছিল তাদের সাথেও না। বারবার ওনাকে কিন্তু মানে তার মানে রক্তের প্রতি একমাত্র নিষ্ঠাবান উনিই থাকেন বলেই উনার পেছনে জনগণ এটা উনি প্রমাণ করেছেন যে উনি পরীক্ষিত নেত্রী। উনি ছাড়া আমাদের আশা ভরসার আর কোনো আশ্রয়স্থল বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে নাই। আর সেজন্যই বাংলাদেশ গত কয়েকবার কিন্তু বলেছেন যে তিনি অবসরে যেতে চান, তিনি এমনকি পরিবারের সঙ্গে যথেষ্ট সময় কাটানোর এখনো সময় পান না। তারপরেও এবারও মানে এইবারের কাউন্সিলেও দুই দলেই দুই নেত্রী একেবারে সর্বসম্মতিক্রমে হলেন, এবং আবার শেখ হাসিনা পুত্র, তার উপর এবার আমরা জাতীয় সম্মেলনের সময় আওয়ামী লীগে দেখলাম যে তাকে একটা পদ দেওয়ার জন্য দলের ভেতরে একটা চাপ ছিল, শেষ পর্যন্ত পদ দেওয়া হয়নি। কিন্তু মানে এই চক্রটিও কি, মানে এই চক্রটি এক রকমের দলের ভবিষ্যৎ কিনা? আমার যেটা একদম যেটা আমার বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রী যতদিন বেঁচে আছেন ততদিন শুধু আওয়ামী লীগ নয়, আমাদের জাতি সঠিক পথেই থাকবে। সবাই চিরদিন বেঁচে থাকে না, আল্লাহ পাক না করুক ওনার অনুপস্থিতিতে এই দলের অবস্থা কি হবে তখন সে সময়ই বলে দিবে। কিন্তু কোন দ্বিতীয় নেতৃত্ব, মানে দ্বিতীয় স্তরের যে কোনো নেতৃত্ব তৈরি হয় কিনা দলগুলোতে? না, আমাদের তো নেতৃত্বে দেখেন, নেত্রীর পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যোগাযোগ উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, তিনি কিন্তু দলের কাঠামোতে না থাকলেও তিনি রাষ্ট্র পরিচালনার সাথে কিন্তু সম্পৃক্ত হয়েছেন, অভিজ্ঞতা অর্জন করছেন। সারা দেশের কাউন্সিলররা কিন্তু ওনাকে চেয়েছেন, কিন্তু নেত্রী, আমি জানি না ওনার দূরদর্শিতার সাথে আমাদের এটার কোনো তুলনা হয় না, তুলনা করাও একটা ধৃষ্টতা। উনি মনে করেছেন দিস ইজ নট দি গুড টাইম, এটা পরে হতে পারে, এবং সেটাই কিন্তু উনি যা বলেছেন সবাই সেটা মেনে নিয়েছে। এবং এখনও বাংলাদেশ আওয়ামী লীগে শেখ হাসিনা যদি আঙ্গুল উঠায় সবাই আঙ্গুল উঠাবে, শেখ হাসিনা যদি আঙ্গুল নামায় সবাই নামাবে। একজন নেতা, বঙ্গবন্ধু যে পর্যায়ে গিয়েছেন, আমি বলবো না বঙ্গবন্ধুর অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী গেছেন, কিন্তু এখনকার নেতাকর্মীরা বাংলাদেশে সবাই কিন্তু শেখ হাসিনার প্রতি অন্ধভাবে আস্থাশীল এবং অনুগত। হ্যাঁ, আমি ওনার সঙ্গে যে কথাটি একটু যোগ করতে চাই, আপনার প্রশ্নটি বোধহয় ছিল যে আর কোন নতুন নেতা তৈরি হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কি, এবং আমি দেখছিলাম যে নেত্রী ছাড়া গতি কি, আসলে এটাই আপনাদের আজকের আলোচনার বিষয়। এখন মানে দ্বিতীয় নেতা কে? দেখুন, রাজনীতিতে দুয়ে দুয়ে সবসময় চার হবে তেমনটি নয়। যেভাবে ছক করে রাখা হয় সেভাবেই যে ঘটনাগুলো ঘটবে পরম্পরায় তাও কিন্তু নয়। সুতরাং পরবর্তীতে যে নতুন কোনো নেতা আসবে না, বা আপনি যেটা বলছেন যে শেখ মুজিবুর রহমান তো কোনো রাজনৈতিক পরিবার থেকে আসেননি, কিন্তু তিনি তো শেখ মুজিবুর রহমান হয়েছেন। আপনি চিন্তা করেন বেগম খালেদা জিয়া, উনি কি কোনো রাজনৈতিক পরিবার থেকে এসছেন? আসেননি, কিন্তু উনি কি ওনার দক্ষতা, যোগ্যতা, মেধা এবং পরিশ্রম এবং ত্যাগের সর্বোচ্চ নমুনা দেখিয়ে যাননি, এবং আজও কি উনি তাই প্রমাণ করে যাচ্ছেন না? সুতরাং প্রতিটি ব্যক্তিকেই তিনি যেই পদে যাচ্ছেন নিশ্চয়ই তার পেছনে কোনো না কোনো কারণ আছে। এটা যে শুধু পরিবার থেকে আসবার কারণে, শুধু রক্তের কারণে, সেটা কখনোই নয়। শুধু রক্তের কারণে হয়তো উনি ওই চেয়ারটাতে বসতে পারতেন, কিন্তু ৩৫ বছর ধরে সেই চেয়ারটি মর্যাদার সঙ্গে ধরে রাখা, এবং আপনি যে কথাটি ইসরাফিল ভাই বলছিলেন যে দলের প্রতিটি নেতা কর্মী অবিসংবাদী নেতা হিসেবে যেমন আওয়ামী লীগের শেখ হাসিনাকে তারা বিশ্বাস করে, বিএনপিতে ঠিক তেমনি বেগম খালেদা জিয়াকে বিশ্বাস করে। এটা হচ্ছে বাস্তবতা। এটা আপনার নেতা কর্মীর চেয়েও বোধহয় আরো গুরুত্বপূর্ণ যে তাদের সমর্থকরা, তাদের ভোটাররা। অ্যাবসলিউটলি, তাদের ভোটাররা, জনগণ। নেতা তৈরি করে জনগণ। আওয়ামী লীগ বিএনপির ভীষণ জনপ্রিয় নেতাকে যেই মাত্র নৌকা বা ধানের শীষ তাদের সঙ্গে নাই, সাথে সাথে ব্যাপক আমি আপনাকে একটা লং লিস্ট দিতে পারবো যারা আওয়ামী লীগেরও মন্ত্রিসভায় ছিলেন, যারা বিএনপিরও মন্ত্রিসভায় ছিলেন, ডাক সাইটে নেতা এক একজন, তারা প্রত্যেকেই ভাগ্য পরীক্ষা করবার জন্য বলেন বা হয়তো বা স্বপ্ন দেখেছিলেন যে কোনো না কোনো ভাবে হয়তো ক্ষমতায়। সেটা যে হবে না বাংলাদেশে, অ্যাটলিস্ট বর্তমান পরিস্থিতিতে, মানে অ্যাজ অন টুডে, আজ পর্যন্ত সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবং নেতা হতে হলে কিছু যোগ্যতা, কিছু নেতার বীজ বলে, মানে এটাকে বলা হয় গড গিফটেড কিছু থাকতে হয়। সবাই নেতা হতে পারে না, সমর্থক হতে পারে প্রচুর, কর্মী হতে পারে প্রচুর, নেতা হবার জন্য গড গিফটেড কিছু থাকতে হয়। এবং আমি বিশ্বাস করি বর্তমানে নেতৃত্বে যারা আছেন তাদের মধ্যে নিশ্চয়ই তেমন কিছু না কিছু আছে, না হলে এত অন্ধ কর্মী সমর্থক এত দীর্ঘ সময় ধরে তাদের পেছনে রাজনীতি করতো না। কঠিন প্রশ্ন করি যে বিএনপির ক্ষেত্রে, বিএনপির ভবিষ্যতে এই রক্তের ধারা টিকিয়ে রাখতে হলে তো বিএনপিকে আসলে ক্ষমতায় যেতে হবে, কারণ বিএনপি ক্ষমতায় না গেলে আসলে তারেক রহমান তো
ফিরছেন না, মানে ওনারা যখন ক্ষমতায় নেই, গত কয়েক বছরের ঘটনা পরিক্রমায় মনে হচ্ছে তিনি ফিরছেন না আপাতত। এটা তো পাবলিক পারসেপশন, যেটা বলছেন যে মনে হচ্ছে ফিরছেন না। পরিস্থিতি যদি সেরকম হয়, ওনার শারীরিক অবস্থা যদি ফিরবার মতন হয়, উনি নিশ্চয়ই দেশে ফিরবেন। এবং দেখুন, তারেক রহমান কিন্তু শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্র হিসেবে উনি সেকেন্ড ম্যান হননি দলের, ওনাকেও কিন্তু তৃণমূলে ঘুরে রাজনীতি করে এবং তার ব্যাপক একটা জনসমর্থন, একটা ক্রেজি গ্রুপ আছে ওনার পেছনে, একটা বিশাল জনসমর্থন ওনার পেছনে আছে, তারুণ্যের একটা বিরাট ফোর্স ওনার পেছনে আছে, যেটার কারণে উনি কিন্তু আজকে দলের দ্বিতীয় ব্যক্তি হয়েছেন। এবং সুতরাং যে কথাটি ইসরাফিল ভাই বলছিলেন যে কেউ তো আর চিরকাল থাকবে না, সুতরাং এর পরবর্তীতে যে যোগ্য বলে দল বিবেচনা করবে, যাকে যোগ্য বলে জনগণ বিবেচনা করবে, যার পেছনে গিয়ে জনগণ দাঁড়াবার আস্থা পাবে, নিশ্চয়ই সে দলের নেতৃত্ব নেবে এবং নিশ্চয়ই পরবর্তীতে সে দেশের শাসনভারও গ্রহণ করবে, এবং এটাই প্রমাণিত সত্য। সুতরাং আমি আজকে আপনাকে এই টেবিল টকে বসে সমাধান করে দিতে পারবো না যে পরবর্তী নেতৃত্বে আসলে কায় আসছে। জোনায়েদ সাকি, আপনার কাছে শেষ মন্তব্য। শেষ মন্তব্য করতে বললে তো আসলে এখানে কথা বলবে, আমি একটু সময় দেন। জি বলেন। আমার মনে হয় যে ইসরাফিল ভাই একটা মানে কথা বলেছেন, আমি সংক্ষেপ করার জন্য ওনার কথাই তুলছি, যে আঙ্গুল তুললে আঙ্গুল তোলে, আঙ্গুল নামালে আঙ্গুল নামায়। এই যে অবস্থাটা আসলে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে আদর্শিক এবং জনপ্রিয় নেতারাও, বিপ্লবাত্মক নেতাদেরও কোন দলে তার এই অবস্থান ছিল না, কিন্তু এই যেখানে আমাদের এই দুই দলে এই অবস্থানটা দুই নেত্রীর ক্ষেত্রেই এসছে, এটা তারা সবচেয়ে আদর্শবাদী, তারা সবচেয়ে ত্যাগী, তারা সবচেয়ে বেশি জনপ্রিয়, এটার কারণে আমি মনে করি না। এটা হচ্ছে এমন একটা ক্ষমতার কারণে যে ওই দলগুলোর অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা, রীতিনীতি একেবারেই শূন্যের কোঠায় থাকার ফলে তাদের ঐক্যের আর কোনো ভিত্তি না থাকবে। আমার মতামতটা আমি দিচ্ছি, সেটা একটা তাদেরকে এমন এক ধরনের অনেক যোগ্যতা আছে, তাদের অনেক যোগ্যতার সাথে এইটাও একটা ব্যাপার যে সেখানে এই জায়গাটা তৈরি হয়েছে যে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার অভাবও তাদেরকে এমন এক ক্ষমতার জায়গায় নিয়ে গেছে। আমার প্রশ্নটা সবসময়, আমি একটু প্লিজ, আমি জোনায়েদ সাকি, আমার প্রশ্নটা সবসময় এই তত্ত্বগুলো শুনলে মনে হয় যে আমরা জনগণ কেন ওই রকম গণতান্ত্রিক একটা দল খুঁজে তার পতাকা তলায় দাঁড়াচ্ছি না? আমরা কেন আওয়ামী লীগ বিএনপির তলায় আছি? বা খুব বেশি হলে তৃতীয় দলের পার্টি। আপনার প্রশ্নের সেও জায়গায় আবার একটা ক্ষমতায় ছিল, সে কারণে আমি এরশাদ আরেকটি ইমেজ, আরেকটি বলি যে আপনার প্রশ্নের জায়গায় আমি আসলে যেতে চাচ্ছিলাম, যে আমি বলছি যে ওনাদের এই জায়গাটাতে কেবলমাত্র তাদের যোগ্যতা দক্ষতাই একমাত্র জায়গা না, এখানে তাদের দলের যে গণতন্ত্রহীনতা এবং সেটা তাদেরকে এমন এক মানে যাকে বলে যে ট্রান্সেন্ডেন্টেড, মানে হ্যাঁ, মানে এমন এক ক্ষমতা, তুরীয় ক্ষমতায় জায়গা নিয়ে গেছে যেখানে যে আঙ্গুল তুললে নামে। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা প্রশ্ন ছিল এক লাইনে, সেটা হচ্ছে যে যারা ভিন্নমত পোষণ করে দাঁড়িয়েছেন তারা কেন নির্বাচনে জিততে পারেন না। ওটা আমি শুরুতেই উত্তর দিয়েছিলাম যে জনগণকে ক্ষমতাহীন করার ফলে যে জনগণের উপর ভিত্তি করবেন সেই জনগণের কিন্তু কোনো ক্ষমতার জায়গা নাই আমাদের শাসন কাঠামোর মধ্যে। অসহায় কিভাবে বলি, সেই জনগণের অসহায়ত্বটা তৈরি হয়েছে আমাদের সাংবিধানিক ভাবে, আমাদের পুরো ক্ষমতা কাঠামোটা। এখন দেখুন, যেখানে এমনকি এই সাংবিধানিক ভাবে জনগণের মোটামুটি ভাবে মানে বলছি যে একটা ক্ষমতার জায়গাটা আছে, আমাদের মতো শত্রু নাই, সেখানেও কিন্তু দ্বিদলীয় ধারার বৃত্ত তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড কিংবা ইউরোপে অনেক দেশে। কিন্তু খেয়াল রাখবেন যে সেখানে এই দ্বিদলীয় ধারা একটা ধারা টিকলেও একটা পলিটিক্যাল প্রসেস থাকার ফলে এখন অনেক নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটছে। এটাই হচ্ছে রাজনৈতিক প্রক্রিয়া থাকলে সেই সম্ভাবনাটা থাকে। বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় জনগণের ক্ষমতার কোনো সুযোগ নাই, যার ফলে ওই দল থেকে বেরিয়ে আসুক আর নতুন প্রক্রিয়া থেকে দাঁড়াক, এই রাজনৈতিক শাসনতান্ত্রিক কাঠামো বদল না ঘটলে আপনি যে বলছেন নেত্রী ছাড়া গতি নাই, আপনি কি দুই নেত্রীকে আজীবন বাঁচিয়ে রাখতে পারবেন? প্রাকৃতিকভাবেই সম্ভব না। তারপরে তারা তো ঠিক হয়ে আছে, বিএনপিটাও ঠিক হয়েছে, আওয়ামী লীগেরটাও ঠিক হয়ে আছে। তার মানে ওই একটি পরিবার ছাড়া আপনার দলের আর কাউকে বাছাই করার ক্ষমতা নাই। এটা কোন দল কিংবা কোন দেশের রাজনৈতিক প্রক্রিয়ার জন্য সম্মানজনক ব্যাপার নয়। একটা প্রশ্ন শুধু আপনাকেই করতে চাই, পক্ষপাতিত্ব করে, যে এই যে আমরা আমাদের ছোটবেলায় একটা দীর্ঘ সময় আমাদের বিভিন্ন শিক্ষিত সিনিয়রদের বক্তব্যে শুনতাম বৈঠকখানায় যে দুই মহিলার কোন্দল, বাংলাদেশের রাজনীতি, অনেক আমাদের সুশীল সমাজের এক দল এই ধরনের কথা বলতেন। বিদেশি পত্রিকা, মার্কিন পত্রিকায় ব্যাটলস অফ টু বেগমস লেখা হলো, যে তার বার্তাগুলো বেরোলো, তাতে দেখা গেল যে মার্কিন রাষ্ট্রদূত যে ভাষায় আমাদের দুই নেত্রী, মানে 90-এর গণ আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসা দুই নেত্রীকে যেভাবে টু বেগমস, টু ডেমস বলে বর্ণনা করছেন, তাতে এই জায়গা থেকে কি তারা বেরিয়ে আসতে পেরেছেন? এর একটা মানে আমাদের ইতিহাস তাদের বুঝতে হবে, এই দুই নেত্রীর রাজনৈতিক যে পথ পরিক্রমা সেটা তাদেরকে বুঝতে হবে।
যারাই এই পথ পরিক্রমা বুঝতে ব্যর্থ হয়েছেন, যারাই তাদের যোগ্যতা ত্যাগকে মাপতে ব্যর্থ হয়েছেন, তারাই কিন্তু পরবর্তীতে ব্যর্থ রাজনীতিবিদ হিসেবে আউট হয়ে গেছেন খেলা থেকে। এবং যে সুশীল সমাজের কথা আপনি বলছিলেন, যারা স্বপ্ন দেখেছে এবং একটু ভেরি রিসেন্টলি 111-এর সময় যারা ক্ষমতায় যাবার স্বপ্ন দেখেছে, আমাদের প্রধানমন্ত্রী যার ব্যাপারে বলেছেন যে বক বকুম করতে থাকে ক্ষমতায় যাবার জন্য, তাদেরকেও জনগণের পালসটা বুঝতে হবে, আসলে জনগণ কাদের সঙ্গে আছে, whether you like it or you don't, এটা কোনো ডিফারেন্স মেক করে না। জনগণ তাদের সঙ্গে আছে এবং যতদিন জনগণ তাদের সঙ্গে থাকবে ততদিন পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পেছনেই জনগণ থাকবে। আওয়ামী লীগের যারা সমর্থন করে তারা শেখ হাসিনার পেছনে। এইখানে কি শেষ করতে পারি? ইসরাফিল আলম কিছু আমি একটু ডিফার করব যে আওয়ামী লীগের গণতন্ত্র বা বিএনপিতে গণতন্ত্র শূন্যের কোঠায় বলেই দুর্নীতি টিকে আছে, এটা কিন্তু একেবারেই সঠিক না। তাহলে সিপিবিতে পারিবারিক নেতৃত্ব কিভাবে টিকে আছে, জাসদে কিভাবে আছে, বাসদে কিভাবে আছে, তারপরে আপনার ওয়ার্কার্স পার্টিতে কিভাবে আছে? কেন আপনি সিপিবি সম্পর্কে জানেন? আমাদের সেলিম ভাই আর মঞ্জুর হাসান ভাই, ওনারা দুইজন ভাই ছাত্র জীবন থেকে রাজনীতি না তা আছে, কিন্তু আমি একটা কথা বলি না, তাদের দলে কি গণতন্ত্র আছে বলে কি তারা টিকে আছে? আচ্ছা এটা আমার মনে হয় সেখানে বিকল্প নেতৃত্ব কেন হচ্ছে না? আমি কিন্তু বলিনি যে একমাত্র ওনারা এই কারণে ঠিক আছে। আমি বলছি যে আপনি যেভাবে আঙ্গুল তোলার নামার কথা বলছেন, এটা একটা বিশেষ তুরীয় ক্ষমতা। এটা এমন কি বলশেভিক পার্টি তো ছিল না, এটা এমন কি কোনো পার্টি ছিল না। এটা আমার এখানে কথা, কেন আঙ্গুল হেলনে উঠবে না? নিশ্চয়ই তাদের সেই সম্মোহনী শক্তি আছে। আমি বলছি যে ওবামার সম্মোহনী শক্তির কথা বলা হতো, রাজনৈতিক শক্তিতে আঙ্গুল তুলে আর নামে না, কিন্তু রাজনৈতিক কারণ শেখ হাসিনার কথা আমি বলেছি, আমি বেগম জিয়া সম্পর্কে বলবো না, কারণ এটা মূল্যায়ন রবিন ফারাক করে, উনি আছে আমি না। শেখ হাসিনা যে ত্যাগ করেছে, যে বুকে স্বজন হারানোর বেদনা নিয়ে, ঘাত প্রতিঘাত নিয়ে, রক্তাক্ত হৃদয় নিয়ে উনি যেভাবে জনগণের পাশে আছে আপসহীন ভাবে, তাদের সেবা নিজেকে উৎসর্গ করেছে, তার কথা আমরা আঙুল উঠাবো না। তো ওই তথাকথিত আদর্শ শেখ হাসিনা যদি বলে যে আত্মহত্যা করো, তাও করতে হবে, সেটাও করবো। 10 বছরে যদি আপনি বেগম জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনটাও যদি শুধু দেখেন, 10 বছরে ওনার যে ভীষণ রকম যে ত্যাগ এবং কষ্টের যে সময়টা উনি পার করছেন আপনি দেখেন, তাহলে আপনি বলেন তার বিকল্প আপনি কাকে দাঁড় করাবেন? আচ্ছা, এক লাইনে যে কথা আমি বলি সেটা হচ্ছে ওনারা এই আওয়ামী লীগ সভানেত্রী কিংবা বিএনপি চেয়ারপারসন উভয়েরই তাদের যে যোগ্যতা আছে, তাদের দলে আছে, সেগুলো আছে, কিন্তু তাদের এই কথা আঙ্গুলে ওঠানো আমার মানে হচ্ছে আপনি যেভাবে নিয়েছেন আমার মনে হয় তারা অন্য তারা আছে এই ক্ষমতাটার পেছনে এটা যদি বাংলাদেশের প্রক্রিয়া প্রধান প্রবণতা হয়, তাহলে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া অগ্রসর হবে না, এটা আমার বক্তব্য। অসংখ্য ধন্যবাদ জোনায়েদ সাকি, ধন্যবাদ রুমিন ফারহানা, ধন্যবাদ ইসরাফিল আলম এমপি, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন। আজও সাফল্য গাথা দেখানোর কোনো সুযোগ নাই। আপাতত বিদায় রাজকাহন থেকে। আগামীকাল বৃহস্পতিবার রাজকাহনের ফোন লাইন থাকবে খোলা, রাত 10টা থেকে রাত 12টা পর্যন্ত আপনাদের প্রশ্ন ও মতামতের ভিত্তিতে চলবে রাজকাহন। সঙ্গে থাকবেন ডিবিসি নিউজের।